Eid Special Sports Insight, sponsored by Clemon, powered by Spa. দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি 18 নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর্ড বাই ক্লেমন, এবং আমি আপনাদের সঙ্গে আছি জেনিয়া চিশিম। আজকের ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন দেশের স্প্রিন্টের রানী শিরিন আক্তার। শিরিন আক্তার, আপনাকে স্বাগত 18 নিউজে, আর ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আর দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আরো ভালো লাগলো 18 নিউজে এসে। আপনার শৈশবের কথা জানতে চাই, মানে আপনি যখন স্প্রিন্ট শুরু করেছেন বা দৌড় শুরু করেছেন, তখন আসলে শৈশবটা মানে কেমন ছিল, আপনার জার্নিটা কেমন ছিল? শৈশবের জার্নিটা একদম যখন ছোট, আমি 1-2 পড়ি, তখন থেকেই আসলে দৌড়টাই আমার ভালো লাগতো। আমি ঘর থেকে রান্নাঘর পর্যন্ত যদি যেতাম, সবসময় দৌড়ে যেতাম, কখনো হাঁটতাম না। তো অনেক সময় দেখা যেত যে আপনার হচ্ছে উঠানটা পিছলা থাকতো, বৃষ্টির দিনে পড়ে যেতাম, বাবা মায়ের কাছে অনেক পিটুনি খেতাম। তো তারপরেও এটা কখনোই অফ হতো না। আমার নানু বাড়ি আমার বাড়ির পাশেই, তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে পিচের রাস্তায়ও যখন যেতাম নানু বাড়িতে, তখনও হেঁটে যেতাম না, দৌড়াতে গিয়ে পড়ে যেতাম, রক্ত বেরোতো। তো ওটার উপরেই পিটুনি খেতাম। তো আমার এভাবেই আসলে ছোট থেকে আসলে দৌড়ের প্রতি আলাদাই আমার একটা ভালোবাসা, আলাদাই একটা ভালো লাগা ছিল। এত কিছু থাকতে আসলে দৌড়টাই কেন বেছে নিলেন? আসলে সম্ভাবনা কিংবা এটার ভিতরে যে কিছু আছে, এটা ভেবে কিংবা এটা চিন্তা করে কখনো এই সাইডে আসা হয়নি। এটা সবসময় মনে হতো যে এটা একা একাই করা যায়, একা একা এটা আনন্দ পাওয়া যায়। কিভাবে আনন্দ পাওয়া যায়, এটা যদি আমি স্প্রিন্ট, তখন তো একদমই ক্লাস 1-2 যখন পড়ি, তখন আপনার 20 মিটার কি 30 মিটার জায়গায় আপনার স্প্রিন্ট হতো, খেলা হতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওখানে পুরস্কার পাওয়া যায়, আর পুরস্কার পেতে কার না ভালো লাগে। তো একবার দুইবার পেতে পেতে এটা নেশায় পরিণত হলো, যে একটা ভালো লাগতে শুরু করে। আর সবার মাঝখান থেকে নাম উচ্চারণ হয়, দৃষ্টি আকর্ষণ করে সবাই, আমার দিকে তাকায়, আমার নাম উচ্চারণ হয়, এগুলো আসলে নিজের কাছে অনেক ভালো লাগা শুরু করে। আর একা একা খেলা যায়, একা একা পুরস্কার পাওয়া যায়, আনন্দও পাওয়া যায়। এজন্যই আসলে এই সাইডে একদম পেশাদার যে প্রতিযোগিতা। হ্যাঁ, আমি যদি ভুল না করি, আপনি মনে হয় 2017 সালে 2007 সালে মনে হয় প্রথম একদম আপনি জাতীয় লেভেলে মনে হয় পুরস্কার পেয়েছিলেন। আমি 2007 সালে জুনিয়র ন্যাশনালে 400 মিটার প্রথম হয়েছিলাম। তো সেটা আমার একটা অন্যরকম একটা ঘটনা। সেই ঘটনাটা এমন যে আমি আসলে প্রস্তুতি নিয়ে যাইনি যে মাঠে আমার 400 মিটারটা খেলতে হবে। আমার এক বড় আপু, তিনি ওই ইভেন্টটা খেলবেন এবং আমি খেলা দেখতে গিয়েছি কিংবা রিলে খেলবো এরকম। তো আমার হচ্ছে ড্রেস আপও ছিল অন্যরকম, যে খেলার ড্রেস, তো আমি দেখতে যাব সেরকম ড্রেস আপ নিয়েই আর কি বিকেএসপি থেকে এসে গ্যালারিতে বসে আছি। তো সেই মুহূর্তে সেই আপুটার একটু মাথা ব্যথা হয় এবং আমার যারা কোচরা ছিলেন বিকেএসপির, তারা আমাকে বললেন যে হচ্ছে তুমি দৌড়াতে পারবা কিনা। আমি তো মহা খুশি যে আমি দৌড়াবো। এখন 400 মিটার দৌড়াতে হবে। অনেকেই হয়তো জিজ্ঞেস করেছেন কেউ দৌড়াবে কিনা, কিন্তু কেউই হয়তো রাজি হননি। শেষ আমার কাছে 400 মিটার তো অনেক লং, হ্যাঁ একটু কষ্ট। তো সেই ক্ষেত্রে আমি রাজি হয়ে যাই এবং খুবই আনন্দের সাথে, এখন আমার ড্রেস আপ নেই, তো ওই বড় আপুটাই আমাকে হচ্ছে বিকেএসপির উনি ড্রেস করে দেন, হাফ প্যান্ট গেঞ্জি যেগুলো দেওয়ার রানিং শু। তো আমি ওনারটা পরেই আসলে স্টার্ট করি দৌড়। 300 মিটার আসা পর্যন্ত আমি ছিলাম যে আমি দৌড়াচ্ছি, কিন্তু লাস্টের 100 মিটার আব্বু আম্মু আল্লাহ এই বলতে বলতে কখন শেষ করেছি আমি জানি না, কিন্তু লাস্টে শেষ করার পরে আসলে আমার কোনো হুঁশ ছিল না। 1 ঘন্টা পরে উঠে দেখছি যে আমি ফার্স্ট হয়েছি। সবাই বলছে, আমি বিশ্বাস করি না, কারণ হচ্ছে আমি তো 300 মিটার দৌড়ের পরে আমি দৌড় শেষ করিনি। ওরা বলছে না তুমি শেষ করেছো এবং তুমি ফার্স্ট হয়েছো। তো ওটা আমার জন্য আসলে শুরু ছিল যে কোনো ইভেন্টে জাতীয় পর্যায়ে জুনিয়র লেভেলে প্রথম হওয়া, ওই থেকে আসলে শুরু, আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে। পরিবারে আসলে আপনারা কতজন? আমরা 4 বোন, ভাই নেই। বড় আপা আছেন এবং বড় আপা 2টা ছেলে আছেন, একটা বিকেএসপিতে পড়ে টেনিস বিভাগে, আর একজন ছোট। তো এই আমরা 9 জনের সদস্য। এমনিতে যখন স্কুলের প্রতিযোগিতাগুলোতে দৌড়াতেন, হ্যাঁ, এমন হয় যে আমিও কিন্তু স্কুলের প্রতিযোগিতাগুলোতে আমি অংশ নিয়েছি। দেখা গেছে যে বাঁশি বাজানোর সাথে সাথে কিছু দূর গিয়ে হচ্ছে পড়ে যেতাম। হ্যাঁ, মানে ওই ইয়াটা রাখতে পারতাম না। এমন কোনো ঘটনা আছে যে দৌড় দিতে গিয়ে ট্র্যাকে পড়ে গেছেন বা মানে শুরুর দিকেই হোঁচট খেয়েছেন? হ্যাঁ, অনেক সময় এরকম হয়, কারণ হচ্ছে বাচ্চা বয়সে তো তখন অনেকজনের একসাথে, এখন যেরকম লেন সিস্টেম, তো গ্রামের ওই স্কুলগুলোতে তো এখনও সেরকম লেন সিস্টেম করে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে ধাক্কাধাক্কি কিংবা কিছু
ওটাতে পড়ে যাওয়া হয়েছে এবং ব্যথাও পেয়েছি, অনেক সময় দেখা গিয়েছে পড়ে আবার উঠেও দৌড়েছি, দৌড়ে দেখছি যে ফার্স্ট হয়েছি। আবার ধাক্কা ধাক্কিও তো হয়, হ্যাঁ, কেউ হ্যাঁ, কাউকে ধাক্কা দিয়ে ফেলে ছোট বয়সে তো অনেক কিছুই হয়, তো ওরকম ধাক্কা ধাক্কি কেউ ফেলে দিয়েছে এরকম হয়নি, কিন্তু ধাক্কা লেগে হয়তো পড়ে গিয়েছে, এরকম অনেকবারই হয়েছে। এবং আমি পড়ে গেলেও উঠে দাঁড়িয়েছি, সেই দৌড়টা যত কষ্টই হোক শেষ করেছি এবং সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথম হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেকেন্ড হয়েছি। সেই ছোট শিরিন আস্তে আস্তে করে একদম জাতীয় পর্যায়ে যখন থেকে অংশ নেওয়া শুরু করলো, তারপর থেকে একদম টানা 16 বারের মতো 100 মিটার স্প্রিন্টে সেরা এবং চ্যাম্পিয়ন। হ্যাঁ, মানে সেটার অনুভূতিটা কেমন? মানে এখন পর্যন্ত আপনাকে বিট করতে পারছে না কেউ? আমার সবসময় মনে হতো দ্রুততম বালিকা হয়েছি, এখন দ্রুততম কিশোরী কিভাবে হব। দেন দ্রুততম কিশোরী যখন হলাম, তখন আমার এখন দ্রুততম মানবী হতে হবে, এটার কোনো বিকল্প নেই। দেন 2014 সালে আমি প্রথম দ্রুততম মানবী হলাম। আমার নামের সাথে একটা তকমা যুক্ত হলো যে দ্রুততম মানবী শিরিন আক্তার। হ্যাঁ, আমি কিন্তু এখন পর্যন্ত চলছে। তো এটা আমি যখন আমার নামের সাথে যুক্ত করলাম, মানে যুক্ত হলো, তখন ভাবলাম যে না, এটা আমি আমার কাছেই রেখে দিতে চাই, এটা আসলে আমি খুব যত্ন করে রাখতে চাই, আমার কাছেই রাখতে চাই। তো আমি ওই নামের ওই দ্রুততম মানবীটা যত্ন করে রাখতে রাখতে আসলে আজকের এই পর্যন্ত, জানি না কতটুকু যত্ন করে রাখতে পারবো, তবে চেষ্টা করেছি। আর এই যে যখন মনে হয় যে আপনার কাছে হয়তোবা সহজ মনে হতে পারে, কিন্তু আমরা যারা মাঠের বাইরে থেকে দেখি আপনাকে, টানা 16 বার কিন্তু সহজ কোনো বিষয় না। টানা 16 বার এবং দৌড়ের জন্য কিন্তু যথেষ্ট শক্তি, স্টেমিনারের একটা প্রয়োজন হয়। মানে এইটা যে আপনি ধরে রেখেছেন, মানে কিভাবে সম্ভব? আসলে আমার এমন কোনো ঈদ কিংবা এমন কোনো বড় অনুষ্ঠানে আমি খুব বেশি সময় আসলে ব্যয় এখন পর্যন্ত করিনি, তবে চেষ্টা করেছি আমি সব সময় আমার এই কাজটাকে আমি খুব ভালোবেসে খুব যত্ন করে করার চেষ্টা সব সময় করেছি, এখনোই করছি। আর আমার যারা কোচ এবং শিক্ষক যারা রয়েছেন, তারা সবসময় শুধু খেলাধুলায় না, সব বিষয় নিয়েই, আমার কোচ যার কথা বললাম আব্দুল্লাহ কাফি স্যার, আমাকে শিডিউল দেন। তিনি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকেন, ওখান থেকে আমাকে শিডিউল দেন। আমি এখানেই কাজ করি, এখন বিকেএসপিতে ট্রেনিং করি, ন্যাশনাল টিমে ট্রেনিং করি, কিংবা আদার্স নেভিতে ট্রেনিং করি, যেখানেই থাকি না কেন, আমি দেশে থাকি বা দেশের বাহিরে থাকি, যে স্থানেই থাকি, উনি শিডিউল আমাকে বলেন, আমি ওভাবেই আমার কাজগুলো চেষ্টা করি সুন্দরভাবে করার জন্য এবং পরিশ্রম করে যাচ্ছি। এজন্যই হয়তো বা আমি আমার এই মানে কষ্টের ফলগুলো হয়তো বা আল্লাহ আমাকে দান করছেন, আল্লাহর অশেষ রহমত আসলে এটা। আচ্ছা, জাতীয় পর্যায়ে যখন অংশ নিতে যান আপনি, তখন আপনি তো আপনার প্রতি একটা আত্মবিশ্বাস থাকে নিশ্চয়ই যে আমাকে কেউ বিট করতে পারবে না। তো সেই আত্মবিশ্বাস থেকে মানে নিজেকে কিভাবে মোটিভেট করেন, যে মনে হয় যে আজকে আগে যে রেকর্ডটা আমি করে এসেছি, সেই রেকর্ডটা আমি নিজের রেকর্ড ব্রেক করব, সেটা ভেবে নামেন কিনা? আসলে সবসময় এটা মনে হয় যে রেকর্ডটা আসলে আরও সুন্দর মজবুত করে রাখার জন্যে, আরও খুবই খুবই সুন্দরভাবে যেন আমার রেকর্ডটা গড়তে পারি, যে রেকর্ড টাইমিং রয়েছে সেটাকে যেন আমি ব্রেক করতে পারি, এবং নিজের প্রতি নিজের সবসময় চ্যালেঞ্জ থাকে এটা। তো সেটা নিয়েই আসলে আগানো। দৌড় তো সবসময় আসলে নিজেরটা নিজেরই, এটাতে আসলে খুব বেশি মজা পাওয়া যায় না, শুধু কষ্টই করতে হয়, কিন্তু এটাতেও আসলে মজা কিভাবে পাওয়া যায়, কিভাবে এটাকে আরও বেশি আনন্দ ঘন করে তোলা যায়, সেটাই আমি আসলে সবসময় চেষ্টা করি। শিরিন, যখন দৌড়াতে যান তখন তো নিজের একটা আত্মবিশ্বাস থাকেই এবং মন স্থির করার একটা ব্যাপার থাকে। গান যখন ফায়ার করতে চায়, হ্যাঁ, তখন মানে নিজেকে কি বলে বুঝ দেন সেটা শুনবো। তবে ছোট্ট একটা বিরতিতে যাই আমরা। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। 18 নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট, স্পন্সর বাই ক্লেমন। আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের আড্ডা চলবে। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. It's Special Sports Insight, sponsored by Clemon, powered by SPA. বিরতির পর আবার চলে এলাম 18 নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর্ড বাই ক্লেমন। আমাদের সঙ্গে আছেন দেশের স্প্রিন্টের রানী শিরিন আক্তার।
শিরিন, যেটা বলছিলাম যে গান ফায়ারের যে বিষয়টা থাকে, যখন দৌড় শুরু করবেন, যখন ফায়ারটা করে সেটার পালস কতটা বোঝা দরকার আসলে তখন? আসলে খুব বেশি টেনশনে থাকা যাবে না, আবার একদমই টেনশন ছাড়া থাকা যাবে না। একটা নিয়ন্ত্রণ রাখা যায় এমন একটা পজিশনে থাকতে হবে। এবং আপনারা দেখে থাকবেন অনেক সময় অনেকে ফলস স্টার্ট নেয়। আপনি উসাইন বোল্টকে দেখে থাকবেন, অনেক পৃথিবীর অনেক বড় বড় অ্যাথলেটরা এরকম করে মানে হয়ে যায়। ওটা আসলে তারা তো করতে চান না, তো ওই সময় নিয়ন্ত্রণে থাকেন না, সেজন্য ফলস স্টার্ট হয়ে যায়। তো এটা একটা মিনিমাম যেটা কন্ট্রোলে থাকে সেরকম একটা পজিশনে থাকা প্রয়োজন, তাহলে খুব ভালোভাবে সেই স্টার্টটা নেওয়া যায়। আচ্ছা, আপনার সাথে কি এমন কোনো কিছু হয়েছে যে ফায়ারের সময় মানে পালসটা ধরতে পারেননি বা আগে দৌড়ে গিয়ে বাতিল হয়ে গেছে? এরকম খুব কমই হয়েছে আলহামদুলিল্লাহ, মানে ভালো আছে স্টার্টটা মোটামুটি। তবে মানে যখন প্র্যাকটিস হয় তখন অনেক সময় এরকম হয়, এবং ওটার জন্য শাস্তিও খেতে হয়। কোচ তখন কন্ট্রোল দেওয়ায়, এবং হচ্ছে বিভিন্ন রকম শাস্তি আছে। সেই শাস্তিগুলো কিংবা ওই একই কাজ আপনার 5টা ছিল 10টা ছিল, সেটা 15টা 20টা কিংবা আরও বেশি হয়, তো শাস্তি অনেক বেশি পেতে হয় একটা ফলস করলে। টানা 16 বারের মতো দ্রুততম মানবিত হলেন আপনি। সামনে লক্ষ্যটা কি? নিশ্চয়ই জাতীয় পর্যায়ে লক্ষ্যটা আটকে নেই, ইন্টারন্যাশনাল পর্যায়েও নিশ্চয়ই বড় কোনো স্বপ্ন দেখছেন? আসলে স্বপ্ন মানুষটা সবসময় দেখতে থাকে, এবং আমিও ব্যতিক্রম নই। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, ভালোবাসি। তবে দেশের জন্য দেশের পতাকাটি বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এবং সবার উপরে যদি আমার পতাকাটি থাকে, আমার দেশের পতাকাটি থাকে, তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগা কাজ করবে। এবং জাতীয় সঙ্গীতটা যখন বাজবে, হয়তো তখন আমার সেই অনুভূতিটা আমি সব সময় অনুভব করি, যে ওই অনুভূতিটা আমি একবার ফিল করতে চাই। তো চেষ্টা রয়েছে সব সময়, ইনশাআল্লাহ একদিন এটা আল্লাহ নিশ্চয়ই আমার এই স্বপ্নটা পূরণ করবেন। দেশের জন্য স্বর্ণপদক এনে দিতে যেন পারি, এটাই আমার স্বপ্ন। এটা যেন আল্লাহ বাস্তবে রূপ দেন। জাতীয় পর্যায়ে যে টানা 16তম বার দ্রুততম মানবী হলেন, মানে জাতীয় পর্যায়ে কি আপনার আরও ক্ষুধা রয়েছে, নাকি মনে হচ্ছে যে না, জাতীয় পর্যায়ে তো হলোই, এবার আমাকে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য মেডেল নিয়ে আসতে হবে? জাতীয় পর্যায়ের যেবার আমি প্রথম হয়েছিলাম 2014 সালে, তখন যে অনুভূতিটা আমার হতো, প্রথম হওয়ার পরে যে অনুভূতিটা হয়, সেটার স্বাদ আসলে অন্যরকম। সেটার প্রতিবারই যখন ফার্স্ট হয়েছি একই রকম আমি স্বাদ গ্রহণ করেছি, এবং একই রকম আমার অনুভূতি কাজ করে। তো লাস্ট 16তম বার যখন হলাম, সেই একই রকম অনুভূতিই আমার কাজ করেছে, এবং এখন মনে হয় সব সময় যে আন্তর্জাতিক পর্যায়ে আমি একটা ভালো রেজাল্ট দেশকে উপহার দিতে পারবো। এই ক্ষুধাটা আমার আসলে সব সময় ছিল, এখনও আছে। এসএ গেমস নিয়ে আপনার একটা স্বপ্ন আছে, এসএ গেমসে আপনি একটা পদক জিততে চান, স্বর্ণ পদকই নিয়ে আসতে চান দেশের জন্য। তো ওইটা নিয়ে আসলে সামনে এসএ গেমস রয়েছে, প্রিপারেশনটা কেমন চলছে? ট্রেনিং চলছে এখন। সামনে যে গেমসগুলো, আরও ইন্টারন্যাশনাল অনেকগুলো গেমস রয়েছে, সেখানে সেই অভিজ্ঞতাগুলো প্রয়োজন। সেখানে সেই গেমসগুলোতে অংশগ্রহণ করার পরে যখন আমি এসএ গেমসটা খেলবো, আমার ট্রেনিং অব্যাহত থাকবে। দেখা যাক আল্লাহর অশেষ রহমতে সেটা কতটুকু করা সম্ভব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাকে ওই পর্যন্ত নিয়ে যেতে। সম্পূর্ণ পরিশ্রমটাই আমি করব ইনশাআল্লাহ। কাকে আপনি আইডল মানেন? আইডল বলতে আমি আমার দৌড় পছন্দ হয় এখন, যে শেলিয়ান ফ্রেজার প্রাইস এবং হচ্ছে আপনার শারিকা, এদের দৌড় ভালো লাগে। শারিকার দৌড়টা খুবই সুন্দর। আমার কোচ আব্দুল্লাহ আল কাফি স্যার, ওনার দৌড়টা বেশি পছন্দ করেন। আমাকে বলেন যে ওই দৌড়টা দেখতে, কারণ ও খুব সুন্দর, ওর স্টাইলটা খুব সুন্দর থাকে দৌড়ের ভেতরে। তো ওই জিনিসটা আমাকে খুবই ফলো করতে বলেন। দৌড় ছাড়ার পর আসলে মানে কি নিয়ে কাজ করতে চান? আসলে আমি বর্তমানকেই বেশি পছন্দ করি, বর্তমানেই থাকতে পছন্দ করি। তবে ভবিষ্যৎ নিয়ে যে একেবারেই ভাবি না, সেটা না। আমি যেহেতু খেলাধুলা করছি, আমি চাইবো সবসময় আল্লাহ যেন আমাকে এই কাজের সাথেই যুক্ত রাখেন। খেলাধুলাটাকে মানে আমার স্পোর্টসটাকে আরও বেশি ভালো জায়গায় দেখতে চাইবো ভবিষ্যতে। আচ্ছা, দৌড় ছাড়া আপনি এমনিতে কোন কোন খেলা ফলো করেন? আমি বাস্কেটবল দেখি, ফুটবল দেখি, এই তো মোটামুটি। দেশের ক্রিকেট দেখা হয় মাঝে মাঝে। আচ্ছা, মানে এমনিতে পছন্দের খেলা কোনটা? বাস্কেটবল। বাস্কেটবল, বাহ। আর আপনি এমনিতে আসলে ঈদের সময়, যেহেতু ঈদের কথা, ঈদ মৌসুম চলছে আর আমাদের এটা ঈদ আড্ডা, আপনি ঈদের দিনটা কিভাবে কাটান?
ঈদ আসলে 3 রকম হয়। যখন মায়ের কাছে থাকি তখন আসলে মাকে জড়িয়ে ধরা, বাবার সংস্পর্শে থাকা, তাদের গায়ের ঘ্রাণ, তাদেরকে জড়িয়ে ধরার যে একটা অন্যরকম অনুভূতি, সেটা আসলে আমাকে অনেক বেশি টানে। এবং এটা মনে হয় যে আমার ঈদ, আসলে ঈদের যে মনে হয় যে ঈদের ফুল মিনিংটা আমার কাছে মনে হয় যে না, এটাই মনে হয় ঈদ। তো সেটা ঈদের দিনেও মনে হয়, আর যখন আমি বাড়িতে যাই, গিয়ে যখন বাবা মাকে ধরতে পারি, টাচ করতে পারি, তাদেরকে আদর করতে পারি, মনে হয় যে আমার ওটাই, আমার ওই মুহূর্তটাই। আপনি ম্যাক্সিমাম সময় ঢাকায় থাকেন? ঢাকা থাকি, দেশের বাইরে থাকি, তো এই ঈদগুলো আলাদা আলাদা রকম হয়। ওটা আমার বেস্ট মোমেন্ট থাকে, মানে সবসময় ওটা আমার ভালো লাগা থাকে। তবে দেশে যখন থাকি বিকেএসপিতে কিংবা ক্যাম্পে, তখন অন্যরকম ঈদ কাটে। সেই ঈদগুলোও যে খুব খারাপ কাটে সেটা না, তবে আমি দেশের জন্য কাজ করি, তখন দেশের কোথাও খেলতে যেতে হবে দেশের বাইরে, সেজন্য হয়তো বা পরিশ্রম করতে হয়। সেটার জন্য আমার মনে হয় যে দেশের জন্য আমি কিছু করতে পারছি, ওটার অনুভূতি অন্যরকম আমার কাছে। না, আমি আমার মায়ের কাছ থেকে দূরে আছি, ত্যাগ করছি, এটা আমার দেশের জন্য করছি, তো সেক্ষেত্রে একটু সান্ত্বনা হয়। আর দেশের বাহিরে যখন থাকি তখন আমার দেশের যে অনুভূতি, যে আমি এখানে একটা ভালো টাইমিং করতে পারলে কিংবা বেস্ট করতে পারলে, এটা তো আমি আমার নিজেকে উপহার দিচ্ছি, আমার বাবা মাকে উপহার দিচ্ছি, সর্বোপরি আমার দেশকে উপহার দিচ্ছি। তো এই দিনগুলো 4-5টা, এবং মা বাবার কাছে থাকি না এরকমও অনেক বেশি, বাবা মায়ের কাছে খুব কম ঈদ করা হয়েছে। আচ্ছা, আর ঈদের সময় তো এমনি বেশ খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, আপনি যেহেতু মেনটেন করতে হয় আপনাকে, তো আপনি আসলে খাওয়া দাওয়াটা কিভাবে মেনটেন করেন? আসলে বাড়িতে গেলে সব সময় দেখবেন যে বাবা মা কিংবা পরিবারের যে সদস্যগুলো থাকে সবসময় একটু বেশি খাওয়াতে পছন্দ করে। একটা মানে আপনারা তো হচ্ছে সবসময়, আমরা যখন মানে ক্যাম্পে থাকি কিংবা প্র্যাকটিসে থাকি, সবসময় আমরা একটা মেনুর ভেতর দিয়ে খাবার খাই। তো বাড়িতে গেলে সেই মেনুটা আর হচ্ছে মানে বাবা মায়ের কাছে ওইটা আসলে কোনো গুরুত্বই নেই। তারা মানে এত রকম রান্না করে রাখবেন কিংবা এত কিছু রান্না করবেন যে বারংবারই তারা চাইবেন যে একটার পর একটা খাওয়াতে। তো ওই বাড়িতে গেলে আসলে ওটা আমি নিষেধও করতে পারি না, আবার যে হচ্ছে খাবো না সেটাও আসলে বলতে পারি না, এবং খেয়েও ফেলি অনেক সময় তারা বুঝতে পারেন এবং বলেন, বাবাও বিশেষ করে বলেন যে ওকে বেশি ডিস্টার্ব করো না খাওয়াতে। তো এটা আসলে বাবা এখন বুঝেন, এখন অনেকটাই হেল্প হয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আপনার অনেক একটা ফ্যান পেজ রয়েছে এবং অনেক ফ্যান রয়েছে আপনার, তো ফ্যানদের কাছ থেকে আসলে কি ধরনের টেক্সট পান, বা তারা আসলে আপনার কাছ থেকে কি জানার আগ্রহ প্রকাশ করে সব সময়? সবাই লেখে শুভকামনা, এই কথাটা আমি অনেক বেশি শুনি। সবাই ভালোবাসি কথাটা অনেক বলে। তারপরে হচ্ছে আরও বেশি আসে, সেটা হচ্ছে বলে যে আপু হচ্ছে আপনার সাথে একদিন দৌড়াতে চাই, একটু দৌড়াতে চাই। এই কথাটা অনেক বেশি আসে এবং হচ্ছে খুব আগ্রহ সহকারেই লিখেন তারা, এবং আমি খুব মজা পাই। বিশেষ করে ছেলেরা বেশি লিখে যে আমি আপু আপনার সাথে একটু আমি দৌড়াতে চাই। মেয়েরাও লেখেন, অনেক টিপস ও চান, অনেক কথা তাদের দৌড়ের ক্ষেত্রে হেল্প প্রয়োজন আছে, এরকম অনেক কিছুই লেখেন। তবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা আসলে আমাকে অনেক বেশি উইশ করেন, অনেক ভালো উইশ করেন এবং আমার শুভকামনা করেন। আমার শেষ কোশ্চেন, সেটা হচ্ছে শিরিন দ্রুততম মানবিকীকে কেউ বিট করতে পারবে কিনা সামনে, আপনার নিজের কাছে কি মনে হয়? নিশ্চয়ই, এটা আসলে আমি যেমন আমি এখন রয়েছে, এখন নেক্সট কে হবে কি হবে সেটা আসলে কোনো বিষয় না। আমি আমার বেস্টটা করার চেষ্টা করব সবসময়, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এটিএন নিউজে আসার জন্য। ধন্যবাদ এটিএন নিউজকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, শেষ করছি এটিএন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট, স্পন্সর্ড বাই ক্লেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. Eid Special Sports Insight, sponsored by Cleban, powered by Spa.